বাড়ি ভর্তি মেহমানের সামনে আমার বাবা আমার মায়ের গালে থাপ্পড় মেরেছে। একটু দূরে দাঁড়িয়ে আমার তিন ফুফু আর দাদি মুস্কি মুস্কি হাসছে। এদিকে আমার মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মায়ের ঠোঁটের কণা দিয়ে রক্ত বের হচ্ছে। ফর্সা গালে 5 আঙুলে দাগ বসে গেছে। আমার ছোট বোনটা আমার শার্টের কণা ধরে আমার পিছনে লুকিয়ে আছে। বাবাকে যে সে বড্ড ভয় পায়। আসলে বাবার ভালোবাসাটা কি সেটা আমার ছোট্ট বোনটা জানেই না। আমার মাকে থাপ্পড় মারার কারণ, এ বাড়িতে অবশ্য কারণ লাগে না আমার মায়ের গায়ে হাত তুলতে। আজকে আমার ফুফাতো বোন রুমা তার জন্মদিন উপলক্ষে মুরগির ঝাল তরকারি খেতে চেয়েছিল, যদি আমার দাদি মাকে তা জানাতে ভুলে গিয়েছিলেন, যেটা সে এখন অস্বীকার করছে। অন্যদিকে আমার বোন মিহা বেশ কিছুদিন ধরে রোস্ট খাবার বাহানা করছিল, কিন্তু দাদি অনুমতি দেয়নি বিধায় মা রান্না করতে পারেননি। তার কথায় মিহা এমন কেউ না যে যার কথায় বাসায় রোস্ট রান্না করতে হবে। কিন্তু আজ যেহেতু সুযোগ ছিল, তাই সে মিহার পছন্দের রোস্ট রেঁধেছিল। আর সেটা নিয়ে অনুষ্ঠানের মাঝে দাদি আর ফুফুরা মিলে বাবার কান ভারী করলো। মা নাকি ইচ্ছা করে মুরগির ঝাল ফ্রাই না রেঁধে রোস্ট রেঁধেছে। মা নাকি ফুফুদের হিংসে করে, আরো কত কি। বাসা ভর্তি মেহমানের সামনেই আমার দাদি মাটিতে বসে কাঁদতে লাগলো। বিলাপ করে বলতে লাগলো যে আমার মা নাকি তার সেবা যত্ন করে না, ফুফুদের হিংসা করে, সারাদিন ঘরে বসে ফোন চালায়, আরো কত কি। এদিকে মা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে, কারণ মা জানে প্রতিবাদ করলে বাবা আবারও অমানুষের মতো পেটাবে তাকে। কিন্তু আজ আমি সহ্য করতে পারলাম না। সবার সামনে চিল্লিয়ে উঠলাম। তাদের বললাম, আর কত মিথ্যে বলবে দাদি? আজ সকাল থেকে আমার মা একা হাতে এতগুলো মানুষের রান্না করেছে, পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করেছে একা হাতে। তুমি আর তোমার মেয়েরা তো ঠিকই ঘরে বসে সিরিয়াল দেখছিলে। আমার মা যদি ঘরে বসে ফোনই চালাতো, তাহলে এতগুলা রান্না করলো কি? তোমার এই পুরো বাসা সাজালো কে দাদি? আমার কথা শুনে দাদি কোনো জবাব খুঁজে পেলেন না। বাধ্য হয়ে বাবার সামনে আবার ন্যাকা কান্না শুরু করলো। বলতে লাগলো, দেখ বাপ, সামান্য একটু রান্না করছে দেখে খোঁটা দিয়ে দিল। তোর বউ আমার নাতিটাকেও আমার বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। তুই এর বিচার কর। ছোট মানুষ হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করে। বাবা এবার আমার দিকে রাগী কণ্ঠে বলল, সাজ্জাদ, বড়দের মাঝখানে কথা বলতে এসো না। আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারবে আমাকে যেভাবে আমার মাকে মারো, তোমার মা আর বোনদের কথায়? আর পারোই বা কি তুমি? তুমি ভালো সন্তান, আর ভাই হলো ভালো স্বামী আর ভালো বাবা হতে পারোনি বাবা। অভিমানের সুরে বললাম আমি। বাবা রাগে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। চেঁচিয়ে বললেন, এতগুলো মানুষের সামনে নিজের বাবার সাথে বেয়াদবি করতে লজ্জা করে না তোর? আমার খেয়ে আমাকেই তেজ দেখাস? না, করে না। যেমন তোমার করেনি লজ্জা এতগুলো মানুষের সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে। আর খাওয়ার খোঁটা দিচ্ছ? কি খাও তুমি? সব ভালো ভালো বাজার করে দিয়ে আসো ফুফুদের বাসায়। ফুফুরা সেসব ভালো ভালো রান্না করে তোমাকে আর দাদিকে ডেকে নিয়ে খাওয়ায়। কিন্তু ওসব খাওয়ার সময় তুমি কি একবার ভেবেছ তোমার বাচ্চারা বাসায় কি দিয়ে খায়? কোনোদিন তোমার বোনদের বলেছ তোমার বউ বাচ্চার জন্য যাতে একটু খাবার সাথে দিয়ে দেয়? বাসায় প্রতিদিন আমরা সবজি বা আলু ভর্তা দিয়ে ভাত খাই। দাদির তো সেজ ফুফির বাসায় যেয়ে খেয়ে আসে, কেননা তুমি সেখানে হাত ভরে বাজার দাও। আর তুমি নিজে ব্যবসার জন্য দুপুরে রাতে হোটেল থেকে খেয়ে আসো। কিন্তু আমরা বাবা, আমাদের বাসায় কয়দিন তুমি মাছ গোস্ত বাজার করে দিয়েছো বলতে পারবে? আমার মা টুকটাক সেলাই করে যা পায় ওটা দিয়ে শাকসবজি কিনে। বাবা হওয়ার কি দায়িত্ব পালন করেছো তুমি বাবা? আমার কথা শুনে বাবা কোনো উত্তর দিতে পারলেন না। শুধু অবাক চোখে দাদি আর ফুফিদের দিকে তাকিয়ে থাকলেন। দাদি আর ফুফিরা তড়িঘড়ি করে কথা দমানোর জন্য বললেন, আচ্ছা ওসব বাদ দে এখন, যা হওয়ার হয়ে গেছে। আজকে রুমার জন্মদিন, এতগুলা মানুষের সামনে বাপ বেটার ঝগড়া ভালো দেখায় না। চল সবাই কেক কাটবো এখন। কিন্তু আমি আজ এত সহজে এদের ছাড়বো না। আজকে আমার মায়ের ওপর আমাদের প্রতি হওয়া অন্যায়ের শেষ আমি দেখেই ছাড়বো। চড়া মেজাজে দাদিকে বললাম, কিসের বাদ দিব? যখন তোমার ছেলে আমার মায়ের গায়ে হাত তুলেছিল সেটা খুব ভালো দেখাচ্ছিল। কই, তখন তো থামাতে আসোনি, এখন কেন থামাচ্ছ? তারপর বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, তুমি কি সত্যি আমাদের বাবা? না মানে,
প্রতি বছর আমাদের বাসায় আমার ফুফাতো ভাই বোনদের জন্মদিন পালন করা হয়, কিন্তু কোনোদিন আমার আর আমার বোনের জন্মদিন কেন পালন করা হয় না? সাথে সাথে আমার বড় ফুফু খেকিয়ে উঠলেন, কি রে, তুই কি তোর ভাই বোনদের হিংসে করিস নাকি? তাচ্ছিল্য হেসে বললাম, হিংসে করি না, শুধু জানতে চাই আমার আর আমার বোনের জন্মদিন পালন করা কেন হয় না। বাবা, উত্তরটা দাও দয়া করে। করিম শেখ এখনো নিশ্চুপ। কি উত্তর দিবেন তিনি? আসলেই তো, তার সন্তানদের একটি জন্মদিনও আজ পর্যন্ত পালন করা হয়নি। আমি আবারও বললাম, প্রতি ঈদে তোমার বোনদের বোন জামাইদের দামি দামি কাপড় দাও, তোমার ভাগিনা ভাগ্নিদের গায়েও থাকে মার্কেটের সবচেয়ে দামি কাপড়টা, কিন্তু আমার মাকে দেওয়া হয় ৩৫০ টাকার প্রিন্টের শাড়ি, আমাকে দেয়া হয় রাস্তার পাশের ভ্যান থেকে কেন ১০০ টাকার সস্তা শার্ট, আর আমার বোনটাকে দেওয়া হয় ৩০০ টাকার জামা। এই যে বাবা দেখো, আজ যে শার্টটা পরেছি, এটাও দেলোয়ার কাকার ভ্যান থেকে দাদি কিনে দিয়েছিল ঈদে, দাম ১০০ টাকা, কিন্তু তোমার ভাগিনা ভাগ্নিদের যে কাপড় দেওয়া হয় সেগুলোর দাম হয় ৩০০০ টাকার উপরে। বাবা, কেন এই বৈষম্য? উত্তর দাও, চুপ করে আছো কেন? এদিকে রোকেয়া বেগম নাতির কথা শুনে রীতিমতো ঘামছে। সে ঘটনা আবার ধামাচাপা দিতে নাটক শুরু করলেন। নাটক করে যে নীলুফার পায়ে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, এই নে, তোর পায়ে ধরলাম, তবু আমার এমন বদনাম করিস না। একটু না হয় আমার মেয়ের ঘরে নাতি নাতনিদের ভালো কাপড় দিছি, তাই বলে এত হিংসা তগ পেটে? দাদির নাটক দেখে আমি আবার কিছু বলতে যাব, তার আগে বাবা আমার গালে আরেকটা থাপ্পড় দিলেন। চেঁচিয়ে বললেন, ঘরে যা বেয়াদব। মায়ের দিকে তাকিয়ে বলল, এই শিক্ষা দিছিস আমার বাচ্চাগুলোকে? সবাইকে অবাক করে দিয়ে মা প্রথমবারের মতো তাচ্ছিল্য হেসে বলল, আপনার বাচ্চারা ছোট নেই যে মুখ বুজে অন্যায় সহ্য করবে। আমার ছেলেটা সায়েন্স নিয়েছে এবার, কিন্তু ওকে একটাও টিউশনি নিয়ে দেননি, এটা নাকি টাকা নষ্ট। কিন্তু আপনার ভাগিনা ভাগ্নিরা ঠিকই 4টা করে টিউশনিতে ঢুকেছে, যার টাকা আপনি দেন। আমার ছেলে মেয়ে পড়ে সরকারি স্কুলে, কিন্তু আপনার বোনের বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়েছেন প্রাইভেট স্কুলে। আমার মেয়েটা নাচের শখ ছিল, কিন্তু আপনার মা আমার বাচ্চাটাকে নাচের ক্লাসে যেতে দেয়নি, এসব নাকি টাকা নষ্ট। কিন্তু তার মেয়ের ঘরে নাতি নাতনি ঠিকই নাচ গান শিখছে, তখন তা টাকা নষ্ট হয় না। আমার মেয়েটাকে আজ পর্যন্ত কোলে নিয়ে আদর করেননি, কিন্তু আপনার ভাগ্নিদের ঠিকই কোলে নিয়ে পুরো পাড়া ঘুরিয়ে আনেন। কেন? আমার মেয়েটার কি বাবার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আসলে এত বছর মুখ বুজেছিলাম শুধু সন্তানগুলোর দিকে তাকিয়ে, যে তাদেরকে বাবা ছাড়া করতে চাইনি। কিন্তু আজ নিজের সন্তানের মুখের অভিযোগগুলো শুনে, নিজের মেয়ের মুখে ভয় দেখে বুঝতে পারলাম ওরা আসলে বাবা ছাড়াই সুখে থাকবে। বলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘরে চলে গেল নীলুফা। নীলুফা যেতেই সব যেন আবার স্বাভাবিক হয়ে গেল, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোকেয়া বানু আর তার 3 মেয়ে সবাইকে তাড়া দিতে লাগলো খাওয়ার জন্য। স্থির হতে পারল না করিম শেখ। সে যে বসে থাকলো কোনার চেয়ারে। একটু পর হাতে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো নীলুফা, সাথে তার 2 বাচ্চা। স্ত্রীকে এভাবে রাতে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখে অবাক হলেন করিম শেখ। এগিয়ে এসে নীলুফার হাত ধরে সে বলল, এই রাতে এসব কোন নতুন নাটক শুরু করলে? নাটক না, বাচ্চাদের একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছি, কারণ এ বাড়িতে তা সম্ভব নয়, তাদের বাবা থেকেও না থাকার মতো। যা বলছো ভেবে বলছো তো? এবারে চৌখাট পার করলে আর ঢোকার অনুমতি পাবে না। এটাই তো চাই। 16 বছর সহ্য করেছি, তবে আর নয়, এবার মুক্তি চাই। এ পর্যায়ে দাদি এসে বললেন, এসব কি বলছো বোমা, ঘরে যাও। বাবা মা কি শিক্ষা দেয়নি তোমাকে, ছোট লোক মেয়ে? এরপর ফুফিরাও কি কি যেন বলছিল, কিন্তু মা সেসবে কান্না দিয়ে আমাদের হাত ধরে বেরিয়ে পড়ল। রিকশায় বসে আলগোছে মায়ের মুখে তাকালাম, দেখলাম তার মুখে মুক্তির হাসি, আত্মবিশ্বাসের হাসি, আত্মসম্মানের হাসি। শোন আব্বা, এইসব মাইয়া লোকের তেজ গায়ে মাখবি না। 2 দিন লাফাইব, তারপর আবার এই হানেই ফেরত আইব। তুই যদি এখন ঘরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাক বাড়বো। আর ওর ভাইয়ের বউটার আমি চিনি, দুনিয়ার বজ্জাত মাইয়া। তোর কি মনে হয় ওই মাইয়া ওর সংসারে নীলুফার নীলুফার বাচ্চাকে থাকবার দিব? কোনো দিনও না। 2 দিনের মধ্যে ঝাঁটা দিয়ে পিটায়ে বের করবো অগ। তুই দেখে নিস বাপ, তুই খালি অপেক্ষা কর। নীলুফা তোর পায়ে ধরে মাফ চায় এই বাড়ির ঢুকবো। করিম শেখ তার মায়ের এসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, আম্মা, তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দিই, ওগুলা কি করো? আর মিহা সাজ্জাদের টিউশনের কথা বলে যে মাসে মাসে টাকা নাও, ওগুলা কই যায়?
তখন সবার সামনে চুপ ছিলাম, কারণ তুমি আমার আম্মা। তোমার অসম্মান হোক আমি চাইনি, কিন্তু এখন আমি এর উত্তর চাই। আমার বাচ্চারা কেন ঈদে 100 টাকার পোশাক পরতো? ওদের ঈদের খরচের টাকা তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। তুমি এত বড় অন্যায় কি করে করলাম মা? রোকেয়া বেগম আমতা আমতা করে নেকা কান্না ছেড়ে বলতে লাগলো, আমি কি আমার জন্য ওই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোর বোনদের সংসারই টাকা দিছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকতো না আব্বা। তুই তো জামাইদের চিনস, সংসারে একটা টাকাও দেয় না। তোর ভাগিনা ভাগ্নিদের পড়াশোনার খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলে ওদের পড়াশোনায় বন্ধ হয়ে যাব বাপ। তুই কি চাস তোর বোনরা সংসার ভাঙে, বাসায় আসে বসে থাকুক? তাই বলে আমার স্ত্রী সন্তানদের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়ার বেলায় কমতি রাখি না আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রীর হকের টাকা ওদের পিছনে ঢালো? ওদের অভাব পড়লে আমাকে বলতা, আমি আরো দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী সন্তানদের কষ্টে রাখলা কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে যে আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সে আমার স্ত্রী কাপড় সেলাই করে আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা, এখন তো মনে হচ্ছে ভুল আমারই যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম, কারণ ওই টাকার এক টাকাও আপনি আমার স্ত্রী সন্তানদের পেছনে খরচ করতেন না। আমি তো ভাবছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে, আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসার খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেয়া। অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হইতো না। বলেই মায়ের ঘর থেকে বেরিয়ে গেল করিম শেখ। এদিকে ছেলের রাগ দেখে সিটিয়ে রইল রোকেয়া ভানু। করিম শেখ ঘর থেকে বের হতে রোকেয়া বানুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো তার মেয়ে, লক্ষ্য নতুন পরিকল্পনার। রিকশা যেয়ে থামলো নানা বাড়ির সামনে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিরও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজায় দাঁড়িয়ে বিরক্তি মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলুফা? এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি। বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা, আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি। এখন থেকে এখানেই থাকবো। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন। ততক্ষণে মামারও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারা শান্ত হতে বলে নিজেই জিজ্ঞেস করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার থেকে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারই হয়, তাই বলে বস্তা বস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে তার আগে নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহিতা করতে বাধ্য না। অবশ্যই বাধ্য বাবা, আমার এত কামাই নেই যে তোমার মেয়ে আর নাতি নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, কারণ বাইরে যে কাজ করার মুরত তোমার মেয়ের নেই। আবার সাথে নিয়ে এসেছে আমরা দুটো ছেলে মেয়ে। শোনো বাবা, তোমার পরে এই বাসার মালিক আমি, তাই এই বাসায় কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না, আপনি আর মাও আমার টাকায় বসে বসে খাচ্ছেন। নানা এবার হেসে বলল, আমি এখনো বর্তমান আছি নেহাল, তাই আমার বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেয়ার তুমি কেউ না। আর রইলো আমার আর তোমার মায়ের খরচের ব্যাপারটা, তাহলে শুনে রাখো, তোমাকে এই বাসায় থাকতে দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাদের দেখছো। তুমি যদি বাহিরে কোথাও বাসা ভাড়া নাও, তাহলে মিনিমাম 7,000 বাসা ভাড়া দিতে হতো। ওটা তো দিচ্ছ না। তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এই বাসায় থাকবে। আর নীলুফা, তুমি নানু ভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি এখানে থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা? আমি তোমার ছেলে, আমি কেন ভাড়া দিব? মালিহা, নীলুফা নানু ভাইদের তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠল, কেন বাবা? আমি আমার ঘরে যাব। এ বাসায় যেমন ভাইয়ার নিজের ঘর আছে, আমারও তো আছে। আমি আমার ঘরেই থাকবো। মামি চিল্লিয়ে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকে, ওটা ওর ঘর। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন পড়লে নিজে যে বানিয়ে নাও, আমি আমার অধিকার ছাড়বো না। যেহেতু মনি ঘুমিয়ে পড়ছে, তাই আজ ওকে ডাকলাম না। কাল সকালের মধ্যে ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীরটা খাবো না। নিজেরা নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সেই সাহস আছে বলেই ও বাড়ি ছেড়ে এসেছি। কালকের মধ্যেই যেন আমার রুম খালি হয়। এদিকে নানা ভাইও বললেন, নীলুফার রুম যাতে কালকেই খালি করা হয়। ওটায় আপনার নাতনি থাকে আব্বা।
আপনি কিভাবে ওকে ওখান থেকে বের করে দিতে বলেন? ও যেমন আমার নাতনি, তেমনি নীলুফা আমার মেয়ে। মেয়ের চেয়ে নাতনি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো। আমি আর কথা বলতে চাই না। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে একা পড়ে রইলেন বৃদ্ধ রফিক মিয়া। সোফায় শুয়ে মিলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসের সামান্য পিয়ন ছিলেন। যা বেতন পেতেন তা দিয়ে তার সংসার টেনে টুনে চলে যেত। কিন্তু তার ছোট বোনের জন্য মাঝে মধ্যে সংসারে টান পড়তো। ছোট বোনের সংসারের সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন দুদিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলে তার মা কান্নাকাটি শুরু করত। অভিশাপ দিত, সে নাকি বউ বাচ্চার পিছনে সব টাকা খরচ করে, বোনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আরো কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাতো, কারণ মাকে তো বোঝাতে পারে না যে তার বেতন অল্প। এভাবে দিন যেতে থাকে। তার নিজের সন্তানদের ভরণ পোষণে খামতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখত। ভালো টিউশন, ভালো স্কুলের অভাবে, যথাসময়ে ভালো গাইড, খাতা, কলম এসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনায় পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে। তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়। ছন্নছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বারবার তাকে চাপ দেয় যেন সে নীলুফাকে বিয়ে দিয়ে দেয়। তার বোনও চাপ দিতে থাকে। তারা বলে যে মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলুফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8-এর ছাত্রী থাকাকালীনই মা বোনের পছন্দের অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেন। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাশ করে একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে। নিজেও সে চাকরি করে। এ নিয়ে তার বোনের গর্বের কমতি নেই। এদিকে নেহাল হুট করে পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্করভাবে বউভক্ত হয়ে যায়। বউয়ের কথায় ও বুদ্ধিতে ব্যবসা শুরু করে। সে ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নেহাল রফিক সাহেবকে সহ্য করতে পারে না। শুধুমাত্র সন্তান হিসেবে দায়িত্ব পালন করে। অবশ্য রফিক মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রফিক তার ছেলের সুখে সংসার দেখে খুশি হয়। যেই সুখ সে তার স্ত্রী সন্তানকে দিতে পারেনি, সেই সুখ তার ছেলে নিজের স্ত্রী সন্তানকে দিচ্ছে। আজ যখন নীলুফা তার কাছে ফিরে এলো, সে ভেবে নিল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আরেকবার সুযোগ দিয়েছেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, মেয়েটাকে একটা সুন্দর জীবন দেয়ার। রাত প্রায় 3টা, কিন্তু করিম শেখের চোখে নেই কোনো ঘুম। বারবার বিছানায় এপাশ ওপাশ করছে। নীলুফার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে। বাচ্চাদের কথা মনে পড়ছে। করিম শেখের বয়স যখন 14, তখন তার বাবা মারা যায়। একদিকে ছোট ছোট 3 বোন, অন্যদিকে বিধবা মা। তার উপরে আবার দাদি বাবার মৃত্যুর জন্য আমার মাকেই দায়ী করতে লাগলো। কারণ বাবা সেদিন মায়ের ঔষধ নিতে বাজারে গিয়েছিলেন, কিন্তু আসার পথে এক নির্মাণাধীন বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে সেখানে বাবার। চাচারা সেই সুযোগে জায়গা জমি নিজেদের নামে লিখে নিয়ে তাদেরকে এক কাপড়ে বের করে দেয়। এরপর মা তাদের নিয়ে নানা বাসায় গেলে সেখানেও তাদের ঠাঁই দেওয়া হয় না। তারপর তারা আবার শহরে ফিরে আসে। তার মা মানুষের বাসায় ছুটা কাজ করা শুরু করে, আর এদিকে করিম শেখ একটা দোকানের কর্মচারী হিসেবে ঢোকে। এভাবে চলতে থাকে তাদের জীবন। পরবর্তীতে স্বল্প লোনে করিম শেখ ব্যবসা শুরু করে, আর এখানে দ্রুত সাফল্য পায়। ভাগ্য ফেরে তাদের। একদিন ব্যবসার কাজে মতিগঞ্জে যায় সে। চোখ পড়ে স্কুল ড্রেস পরা কিশোরী নীলুফাকে। মন দিয়ে বসে সেখানে। বাসায় এসে তার মাকে নীলুফার কথা জানাতেই তার মা মানা করে দেয়। তার মায়ের কথা, আগে তার 3 বোনের বিয়ে হবে, তারপর সে বিয়ে করতে পারবে। রোকেয়া বানুর ভয় ছিল করিম একবার বিয়ে করলে সে বইয়ের কথা উঠবোস করবে, মা বোনদের আর দায়িত্ব নিবে না। কিন্তু এদিকে নীলুফাকে হারানোর ভয়ও মনে জেগে ধরেছিল। কারণ লোকের মুখে সে জেনেছিল নীলুফার বিয়ে দেওয়ার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। তাই তো সে জেদ ধরে বসলো নীলুফাকে বিয়ে করবে। খাওয়া দাওয়া, দোকান যাওয়া সব বন্ধ করে দিল। অবশেষে ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হলো রোকেয়া বানু। কিন্তু তার আগে ছেলেকে কসম দিল যে পরিস্থিতি যেমনই হোক সে কোনোদিন তার মা আর বোনদের অবহেলা করবে না, আর সবসময় তার মায়ের কথা চলবে। না হলে সে মায়ের মরামুখ দেখবে। সেদিন মায়ের মাথা ছুঁয়ে কসম কাটে করিম।
এরপর 14 বছর কিশোরী মেয়েটাকে ঘরের বউ করে তুলে পুরো সংসারের দায়িত্ব তুলে দেয় ওই মেয়েটার কাঁধে। বিয়ের পরের দিনে নীলুফাকে পাঠানো হয় রান্নাঘরে। তার বোনেরা নীলুফার চেয়ে বয়সে বড় হলেও তারা কখনোই রান্না বান্নায় নীলুফাকে সাহায্য করতো না। রিনু, বিনু, ইনুর কাপড় চোপড়ও তাকে ধুতে হতো। শুধু কি তখন? না, বোনেরা বিয়ের পরও ছুটির দিন ব্যাগ ভরে নোংরা কাপড় নিয়ে আসতো। সেগুলো ধোয়ার ভার পড়তো নীলুফারই উপর। এতজনের রান্না বান্না করার পর আবার ওসব ধোয়া, তারপর আবার কলপার ভর্তি এঁটো থালা বাসন, সবই চোখে পড়তো করিম শেখের। কিন্তু বউয়ের পক্ষে কিছু বললে যদি মা বোন কষ্ট পায়, এই ভয়ে সে চুপ থাকতো। দীর্ঘ 16টা বছর নীলুফা সহ্য করেছে এসব। বিয়ের প্রথম প্রথম নীলুফা অভিযোগ করত, কিন্তু মা বোনের নামে কটু কথা শুনে করিম শেখ তার উপর নির্যাতন করত। তার উপরে আবার প্রতিদিন কাজ শেষে যখন বাসায় ফিরত, মা বোনেরা নীলুফার নামে হাজারটা অভিযোগ করত। রাগের মাথায় করিম শেখও যে নীলুফার গায়ে হাত তুলত, কোনোদিন জানার চেষ্টাটাও করত না যে নীলুফা আসলে দোষী কিনা। পরবর্তীতে নিজেকে দোষী মনে হলেও কোনোদিন নীলুফার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করত না। ক্ষমা চাইলে তো মা বোন ছোট হবে, আর বাড়ির বউদের একটু আধটু মানিয়ে চলতেই হয়। এই ধারণাতে 16টা বছর পার করেছে করিম শেখ। আর তার বাচ্চারা, তাদের কি করিম শেখ ভালোবাসতো না? অবশ্যই বাসতো, কিন্তু সে ভালোবাসা দেখানো নিষেধ ছিল তার জন্য। তার বোন বিনুর স্বামী প্রবাসী, রিনুর স্বামী ঢাকায় চাকরি করে, আর রিনুর স্বামী বর্ডারে। ফলে তার ভাগিনা ভাগ্নেরা কেউই তার বাবাকে কাছে পায় না। তাই তার বোনের বাচ্চারা যদি দেখে মামা তার সন্তানদের আদর করতেছে, তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু করিম নিজের বাচ্চাদের থেকে দূরে দূরে থাকলেও নিজের ভাগিনা ভাগ্নিদের ঠিকই বুকে আগলে রাখত। তার মায়ের নির্দেশ ছিল যে সবকিছু ভাবতেই কেমন প্যাট গুলিয়ে উঠল করিম শেখের। দৌড়ে যে বমি করল। আজকে সকালে শিলা রান্নাঘরে যায়নি। সে সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন নীলুফা এ বাসায় আছে, ততদিন সে আর বাড়ির কোনো কাজ করবে না। নেহালও এ বিষয়ে কিছু বলেনি, কারণ সে নিজেকে কথা দিয়েছে স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে সে নিজের জীবনে প্রাধান্য দিবে না। তার, তার মায়ের, তার বোনের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে, তার মেয়ের জীবন সে নষ্ট হতে দিবে না। বাধ্য হয়ে মালিহা বেগমে সকালে নাস্তা বানাতে গেলেন। অবশ্য প্রতিদিনই শিলাকে সে রান্নায় টুকটাক সাহায্য করেন। শিলার সাথে তার সম্পর্কটা বেশ শীতল। শিলা কোনোদিন তাকে অসম্মান করেনি সত্যি, বা কোনো কিছুর অভাব হতেও দেয়নি, কিন্তু তার সাথে বসে কোনোদিন দু একটা ভালো মন্দ গল্পও করে না, যেন সবসময় এড়িয়ে চলতে চায়। নাস্তার টেবিলে বসেছে সবাই। নাস্তা করার মাঝে নেহাল বলে উঠল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসে আমি ভাড়া বাসায় উঠব। যে বাসা আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয়, সে বাসা আমি থাকবো না। তোমার মেয়ে আসতে না আসতে আমার মেয়ে ঘর ছাড়া হয়েছে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিব না বাবা। তোমার হাত খরচের টাকা চিন্তা করো না, প্রতি মাসে তা পাঠিয়ে দিব। তবে তোমার মেয়ে আর নাতি নাতনির জন্য 1 টাকাও দিতে পারবো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া। আমি বা আমার সন্তানেরা তোমার সন্তানের হক মারবো না। আমাদের খরচ আমরাই চালিয়ে নিব। আর বাকি থাকলো আমাদের থাকার জায়গা। যাও, আমার রুম আমি তোমার মেয়েকে দিয়ে দিলাম। বাসার পেছনের দিকে টিন দিয়ে 2টো রুম বসিয়ে সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো। আমরা আলাদাই খাবো। শুধু 2টো দিন সহ্য করো। মামা তাচ্ছিল্য হেসে বলল, ঘর বানাবি? টাকা পাবি কই? তোর মহান বাপ তো আগেই নিজের সব জমি জমা বেচে তার বোনের বাচ্চাদের মানুষ করছে। নিজের পেনশনের টাকাটাও তার বোন জামাইকে ব্যবসার কাজে লাগাতে দিয়ে দিয়েছে। 1 টাকাও তো সঞ্চয় নাই তোর বাপের। ওই দিন শেষে আমার কাছে ওষুধের টাকার জন্য হাত পাততে হয় তার। তার প্রিয় ভাগিনা ভাগ্নিরা মুখ ফিরেও তাকায় না। আর তোকে ঘাট থেকে নামাতে যেই নরকে বিয়ে দিয়েছে, ওখান থেকে যে খালি হাতে এসেছিস, তা আমার বোঝা হয়ে গেছে। তাহলে? ছেলের কথা শুনে লজ্জায় মাথা নামিয়ে ফেলল রফিক মিয়া। কি বলবে সে? সবই তার পাপের ফল। মা বলল, বললাম তো, আমার ব্যবস্থা আমি করে নিব। 2টো দিন সহ্য কর। আমাদের ঝামেলার জন্য এই বয়সে মাকে অন্তত কষ্ট দিতে চাচ্ছি না, তাই আমি সরে যাচ্ছি। অন্য কোথাও সস্তায় বাসা নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। তাই এই ভিটাতেই ঘর তুলে থাকবো। কিন্তু তোদের উপর বোঝা হব না ভাই। নেহাল আর কিছু না বলে নাস্তা রেখে ঘরে চলে গেল। কষ্ট কি তার লাগছে না? অবশ্যই লাগছে। নীলুফা তার অনেক আদরের বোন,
প্রচন্ড ভালোবাসে সে তার বোনকে, কিন্তু তাদের ভয়ঙ্কর অতীতের কারণে সে এখন শুধু নিজের স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চায় না। সে চায় না তার সন্তানও তার আর নীলুফার মতো বিষাক্ত অতীত নিয়ে বড় হোক। নেহালের আজও মনে আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, পড়াশোনার প্রতিও প্রচন্ড মনোযোগ ছিল, কিন্তু ক্লাস 10-এ ওঠার পর সায়েন্সের সাবজেক্টের টিউশনি পড়তে না পারায় তার রেজাল্ট খারাপ হয়। এরপর কলেজে ওঠার পর পড়াশোনা আরো কঠিন হয়ে যায়। বাবার পায়ে পর্যন্ত ধরেছিল যাতে টিউশনি পড়ার খরচ দেয়, কিন্তু বাবা দেয়নি। সেই টাকায় তার ভাগিনা ভাগ্নি নিজেদের শখ মেটাতো। ফলশ্রুতিতে সে ইন্টারে ফেল করে। তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। এরপর থেকে ছন্নছাড়া জীবন শুরু করে সে। এখানে 20,000 টাকা আছে, বাসার খরচ থেকে আমি জমিয়েছিলাম। তোমার বোনকে বলিও ঋণ নেওয়ার দরকার নেই, আর ওকে কেউ ঋণও দিবে না, কারণ ওর না আছে চাকরি, না আছে অন্য কিছু। তুমি ওকে বলবা এই টাকাটা তুমি ধার হিসেবে দিচ্ছ, কাজ করে যাতে 6 মাসের মধ্যে ফেরত দেয়। বলে নীলুফা চলে গেল। নেহাল স্ত্রীর পানে তাকিয়ে ম্লান হাসল। সে জানে শিলা অনেক পরিষ্কার মনের মেয়ে, কিন্তু তারও যে তিক্ত অতীত রয়েছে। শিলারা 4 বোন। শিলার দাদির দাবি ছিল একটা নাতির, কিন্তু পরপর 4টা মেয়ে হওয়ার পর শিলার দাদি তার বাবাকে সুন্দরী অল্প বয়সী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 বছরের মাথায় সে ঘরে পুত্র সন্তান আসে। ধীরে ধীরে শিলার বাবা তার মায়ের সাথে দূরত্ব তৈরি করে, কিন্তু শিলার সৎ মা এটাতেও সন্তুষ্ট ছিল না। সে চাইতো যেন এই ভিটা থেকে বের করে দেওয়া হয়। কম বয়সী সুন্দরী বউয়ের কথা ফেলতে পারেনি সে। ফলশ্রুতিতে সে শিলার মাকে 3 তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপরে তার জীবনে অনেক সংগ্রাম করে চলতে হয়। সেসব দিনের কথা এখনো শিলা ভুলতে পারেনি। এজন্য নিজেকে সবসময় সবার সামনে কঠোরভাবে উপস্থাপন করে। শিলা মনে করে সে নরম হলে তার জীবনটাও তার মায়ের মতোই কষ্টের হবে। নীলুফা ঘর গোছাচ্ছিল, হুট করে সেখানে আগমন ঘটে তার মায়ের। তার মা তার হাতে 20,000 টাকা ধরিয়ে বলে, ঋণ নেওয়ার দরকার নেই, তুই এটা থেকে খরচ কর, আপাতত টিন দিয়ে ঘর ওঠা। আর এখানে একটা হোস্টেলের আপার নাম্বার আছে, উনি রান্না করার মহিলা খুঁজছে, মাসে 10,000 দিবে, তুই চাইলে যোগাযোগ করে দেখতে পারিস, কারণ তোর পড়াশোনা নেই, ভালো কোনো চাকরি পাবি না, আর এখানে তেমন কষ্ট হবে না তোর, শুধু 2 বেলা রান্না করে দিয়ে আসবি। নীলুফা মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কই পেলে মা? এলাকার এক আপা থেকে ধার নিছি, 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে, তুই এখন ভাব কি করবি। বলে মালিহা বেগম চলে গেল। মূলত নেহালি তাকে টাকা দিয়েছে, কিন্তু বারবার সে তার মাকে নিষেধ করেছে যাতে নীলুফাকে না জানায়, কারণ সে জানে তার বোনের আত্মসম্মান কতটুকু। বাবার ওপর অভিমান করে পরিস্থিতিতে বাধ্য হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এতদিন করিম শেখের সংসার করেছে, কিন্তু তার এখন দেয়ালে পিঠ থেকে গেছে বিধায় সে এখানে ফিরে এসেছে। যদি তার সামর্থ্য থাকতো তবে কোনোদিনও সে এ বাড়িতে ফিরত না, তা নেহাল ভালো করে জানে। আজ 7 দিন অপেক্ষা করার পরেও যখন নীলুফা ফিরেনি, বাধ্য হয়ে করিম শেখ নিজেই যান নীলুফার বাড়িতে। নীলুফাকে যে ফোন দিবে তার উপায়ও নেই, কারণ নীলুফা নিজস্ব ফোন নেই। অন্যদিকে তার শ্বশুর শালাকে ফোন দিল, তারা তার নাম শুনে কল কেটে দিয়েছে। প্রথমে করিম শেখের রাগ হয়েছিল, কিন্তু ভেবেছিল থাক ওখানে, আর এই বাসায় নিয়ে আসবে না। কিন্তু স্ত্রী সন্তানদের কথা যে তার প্রতিনিয়ত মনে পড়ে। আগে বকে আগলায় না রাখলো, চোখের সামনে তো অন্তত দেখা পেত, এখন তো ওটাও পায় না। এই 7 দিনে করিম শেখের বাড়ি যা তা অবস্থা। রোকেয়া বানু বয়সের ভারে কাজ করতে পারে না, ফলে এঁটো থালা বাসন কাপড় চোপড় সব ওভাবেই পড়ে আছে 7 দিন ধরে। সেদিন অনুষ্ঠানের এঁটো থালা বাসনও পড়ে আছে, পুরো বাড়ি জুড়ে গন্ধ। অন্যদিকে রোকেয়া বানুর মেয়েরা বাধ্য হয়ে নিজেদের কাজের জন্য কাজের মেয়ে রাখছে। তারা তাদের মাকেও বলেছিল কাজের মেয়ে রাখতে, কিন্তু রোকেয়া বানু জিদ ধরে আছে। তার কথা, নীলুফা ফিরলে ওকে দিয়ে সব কাজ করাবেন। আজকে বাধ্য হয়ে সে নিজেই করিম শেখের কাছে যেয়ে বলল, আব্বা, এমনি কি সংসার হয়? তুই জেদ করছিলি বলে তোকে ওই ছোট লোক ঘরে তোরে বিয়া দিছিলাম, না হলে কত ভালো বংশের ভদ্র মাইয়া ছিল আমার হাতে। দেখ কত বেত্তমিজ মাইয়া মানুষ, সংসার থেকে বাপের বাড়ি পড়ে আছে। তোকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুই আইসকাই যাবি নীলুফাগু বাড়ি, কবি যে হয় আইসকাই এবারই ফিরবো, না হয় তুই ওরে তালাক দিবি। করিম শেখ মনে হয় মায়ের আদেশেরই অপেক্ষায় ছিল।
তারও যে মন চাচ্ছিল নীলুফাকে যে নিয়ে আসতে, কিন্তু মায়ের নিষেধ ছিল বলে যাওয়ার সাহস পাচ্ছিল না, পাছে যদি মা কষ্ট পায়। নীলুফা আর তার বাচ্চারা তাদের নতুন ঘরে উঠেছে 2 দিন হলো। তাদের মূল বাসার বারান্দার সাথে টিন দিয়ে 2টো রুম করেছে, সাথে ছোট্ট একটা চুলা ঘর। ওদের বাসার শৌচাগার বারান্দার সাথে লাগোয়া বিধায় আলাদা করে সেটা তৈরি করেনি। আপাতত কয়েকটা হাঁড়ি পাতিল কিনেছে, আর 1800 টাকা দিয়ে 2টো চৌকি, আর 800 টাকা দিয়ে একটা পড়ার টেবিল। এদিকে বছরের 2য় মাস হয় বাচ্চা দুটোকে এখানকার সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে নতুন টিউশনিও দিয়েছে। নিজে ওই হোস্টেলের রাঁধুনি হিসেবে কাজ করছে। প্রতিবার রান্না শেষে হোস্টেল সুপার নীলুফার বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দেয় নীলুফার সাথে। অন্যদিকে সাজ্জাদও বসেনি। এখানে পাশে এক মুদি দোকানে সে কর্মী হিসেবে ঢুকেছে। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বেতন 2000। এই টাকাতেই তার সব টিউশন ফি বা বই খাতার খরচ মিটে যাবে। অন্যদিকে নীলুফা তার কানের ছোট্ট রিং দুটো 7000-এ বিক্রি করেছে। যদিও বিয়ের সব গহনায় তার শাশুড়ি বিয়ের রাতে নিয়ে গিয়েছিল, এই রিং জোড়া সে লুকিয়ে রেখেছিল। শাশুড়ি নিয়ে নিবে এই ভয়ে সে কখনোই সেগুলো বের করেনি। যাই হোক, সর্বোপরি নীলুফা ভালোই আছে তার ছেলে মেয়েদের নিয়ে। আজকে হোস্টেলে দুপুরে রান্না শেষে হাতে খাবার নিয়ে নীলুফা বাসায় ঢুকছিল, কিন্তু বারান্দার কাছে তার মা তাকে থামিয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, জামাই আসছে, বৈঠক ঘরে তোর বাপের সাথে কথা বলে। করিম শেখের কথা শুনেই যেন নীলুফার রাগ সপ্তম আকাশে। রাগে সে গেল বৈঠক ঘরে, যেই বলল, এখানে কি করতে এসেছেন? করিম শেখ নীলুফার কণ্ঠ শুনে চমকে উঠল। এ কোন নীলুফাকে দেখছে সে? 7 দিনে এত পরিবর্তন! এই 7 দিনই যেন চেহারাটা আরো উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য একটু বেড়েছে। নীলুফা আরো চিল্লিয়ে বলল, কেন আসছেন? বের হন আমার বাসা থেকে। নীলুফার এরূপ ব্যবহারে অবাক হলো করিম শেখ। আসার আগেও ভেবেছিল যে নীলুফা তাকে দেখার সাথে সাথে চোখের পানি ফেলবে, ক্ষমা চাবে, কিন্তু আসার পর থেকে সে যেন অবাক হচ্ছে। এখানে আসার পরে সে শ্বশুরের কাছে জানতে পেরেছে নীলুফা কাছে মেয়েদের হোস্টেলে রাঁধুনির কাজ নিয়েছে। তার ছেলে সাজ্জাদও নাকি কাজ করে। সাজ্জাদ মিহা এখানে স্কুলে ভর্তি হয়ে গেছে। এদিকে নীলুফা নিজের ঘরও তুলেছে, নিজে আলাদা খায়, বাপ ভাইয়ের উপর নির্ভর না সে। এসব কিছু শুনে করিম শেখ যেন আকাশ থেকে পড়েছে। তার শান্তশিষ্ট নীলুফা এখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছে, নিজে কামাই করছে। এরই মধ্যে নীলুফার আগমন, আর তার তেজি রূপে যেন আরো হতবাক হয় সে। কি হলো, চুপ করে আছেন কেন? এখান থেকে যান। করিম শেখ এবার বেশ অপমানিত বোধ করল। রাগান্বিত কণ্ঠে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নীলুফা। আমি তোমার স্বামী, ভুলে যেও না। তাচ্ছিল্য হেসে নীলুফা বলল, কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? স্বামী হিসেবে কোন দায়িত্বটা পালন করেছেন একটু বলেন। থতমত খেল করিম শেখ, কিছু বলার মতো খুঁজে পেল না। আসলেই তো, সে ভালো সন্তান আর ভালো ভাই হতে যে কখনোই ভালো স্বামী আর বাবা হতে পারেনি। কিন্তু সেটা তো আর প্রকাশ করলে চলবে না। তাই এবার শান্ত কণ্ঠে বলল, দেখো নীলুফা, যা হওয়ার হয়ে গেছে। সব সংসারে একটু একটু ঝামেলা লেগেই থাকে। তাই বলে কেউ সংসার ছেড়ে এভাবে বাপের বাড়ি পড়ে থাকে না। আর মাও বলেছেন তোমাকে নিয়ে যেতে। ও, তার মানে আপনাকে আম্মা পাঠিয়েছে? তাই তো বলি, আপনার তো আবার আম্মার কথার বাহিরে এক পা যাওয়ারও মুরদ নাই। মুখ সামলে কথা বলো নীলুফা। এই, একদম চুপ। আমাকে দেমাক দেখাতে আসবেন না। কেন? ফ্রি ফ্রি চাকরানি টাকা আর পাচ্ছে না আপনার মা বোন, তাই আমাকে নিয়ে যেতে বলছে? ওসব তোমার দায়িত্ব নীলুফা। কোনটা দায়িত্ব? সেই 14 বছর বয়স থেকে আপনার দামরা বোনদের কাপড় ধুই, এমনকি তাদের মাসিকের কাপড়টাও আমি ধুই। এটা আমার দায়িত্ব। আপনার ভাগিনা ভাগ্নিদের গুমুতের সব কাপড় আমি ধুয়েছি, কিন্তু একটা দিনও কি আপনার বোনেরা আমার বাচ্চার কাপড় ধুয়েছে? এই যে আপনার দোলা ভাইরা আসে, তাদের জাঙ্গিয়া পর্যন্ত আমি ধুই। আপনার বোন জামাইয়ের মিলনের পরের কাপড় পর্যন্ত আমাকে ধুইতে দিছে। এগুলো আমার দায়িত্ব। শ্বশুর শাশুড়ির সামনে স্ত্রীর মুখে এসব লাগামহীন কথা শুনে লজ্জায় মাথা নামালো করিম শেখ। মিনমিনিয়ে বলল, এসব কথা বাসায় যেয়ে বললেও পারতে নীলুফা। নীলুফা তেজি কণ্ঠে বলল, এই, কিসের বাসা? হ্যাঁ, কোন বাসা? এই যে বারান্দার পাশে 2টো ঘর দেখছেন না টিনের, ওটা আমার বাসা, আমার সংসার, এখানেই আমার সুখ। নীলুফা বোঝার চেষ্টা করো। বাসায় যে এসব কথা বলি, জেদ করো না। তোমার জেদের কারণে সাজ্জাদ মানুষের দোকানে কর্মচারী হয়ে আছে।
তো আপনার বাসায় ভালো ছিল সে? আমার মেয়ে ছেলেকে একটা টিউশনি পর্যন্ত পড়তে দেননি আপনি। জানেন আমি যে শাড়িটা পরেছি সেটা কই থেকে পেয়েছি? সেলাই করে যে টাকা পেতাম ওটা দিয়ে পাশের বাসার মিলা ভাবির কাছে তার পুরানা শাড়ি 50 টাকা দিয়ে কিনতাম। ভাবির বাচ্চাদের পুরানা কাপড় কম দামে কিনা আমার বাচ্চাদের দিতাম। আর এখন আমার মেয়ে 2টা টিউশনি করে, ছেলেটাকে 3টা টিউশনি দিয়েছে, 2 বেলা মাছ মাংস ডিম পাতে পড়ে। মেয়েটা আমার গান শিখছে। কি অবাক লাগছে যে এই সুখ আপনি 16 বছরে আমাদের দিতে পারেননি, সেই সুখ আমরা মাত্র 7 দিনে পেয়েছি, তাও আপনার ওই নরক সম বাড়ি থেকে বের হয়ে। তাই দয়া করে আমাদের মুক্তি দিন। আপনার মতো কাপুরুষ স্বামী ও বাবা থেকে দূরে থেকে আমরা ভালো আছি। আর শোনেন, আমার বিয়ের গহনাগুলা পাঠাই দিবেন, যেগুলো বিয়ের রাতে আপনার মা জোর করে খুলে নিয়েছিল। বাকি রইল তালাকের কথা, চাইলে এখনই তালাক দিতে পারেন, আমার সমস্যা নেই। আপনার মতো কাপুরুষের জন্য তো আমার সারাটা জীবন নষ্ট করব না। বয়স আছে, এবার একটা মেরুদণ্ডযুক্ত পুরুষকে বিয়ে করব, যে স্ত্রীকে সম্মান করতে জানে, ভালো বাবা হতে পারবে। বলে নীলুফা চলে গেল। এদিকে করিম শেখ বাখারা হলো। কি বলল নীলুফা? সে নতুন করে বিয়ে করবে? এই 16 বছরে কি একটু মায়া জন্মায়নি সংসারের প্রতি তার? অবশ্য মায়া জন্মাবে কি করে? করিম শেখ কি কখনো তাকে ভালোবাসার মতো কোনো আচরণ করেছে? উল্টো মা বোনের কথায় তাদের খুশি করতে যখন তখন স্ত্রীর গায়ে হাত তুলেছে। বাধ্য হয়ে মাথা নিচু করে প্রস্থান করতে গেলে রফিক মিয়া তাকে থামিয়ে বলে, বাবা, আমিও একসময় তোমার জায়গাতে ছিলাম। মা বোনের সুখের চিন্তা করে স্ত্রী সন্তানদের প্রতি অনেক অন্যায় করেছি। নিজের শেষ সম্বলটাও বোনের ছেলেমেয়ের পেছনে ঢালেছি। নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করেছি। এখন দেখো, ওরা কেউ আমার পাশে নেই। আমার ছেলেটাই আমার দায়িত্ব নিয়েছে। আমার মেয়েটাকে বোঝা বলে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করেছিল আমার মা বোন। কিন্তু আমার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরি করছে, বড় অফিসারকে বিয়ে করে দেশ বিদেশে ঘুরছে। তুমি যদি চালাক হও তবে আমার কথা বুঝবে, না হলে শেষ বয়সে পানি আগায় দেওয়ারও মানুষ পাবে না। করিম শেখকে একা বাসায় ঢুকতে দেখে রোকেয়া বানু আর তার 3 মেয়ে হকচকিয়ে গেল। রোকেয়া বানু তো ভেবেছিল নীলুফা লাফাইতে লাফাইতে চলে আসবে, তারপর তার আর তার মেয়েদের কাছে মাফ চাবে। এই আশায় 3 মেয়েকে ডেকে আনছে রোকেয়া। করিমের 3 বোনও তাদের ভাবিকে শায়েস্তা করতে এখানে আসার আগে বাজার ঘুরে 5 কেজি ছোট মাছ কিনে এনেছে নীলুফাকে দিয়ে বাঁচাবে বলে। আজকালকার বুয়াগুলো এসব কাজ করতে চায় না, যাও একটু কাজ করে ওটার জন্য ভারী অঙ্কের টাকা নেয়। কিন্তু যখন শুনলো নীলুফা আসেনি, তখন যেন বাস পড়লো 3 বোনের মাথায়। ইনু তো মুখ ফসকে বলেই বসলো, আল্লাহ, এত টাকার যে মাছ কিনলাম, ওগুলা কুটে দিবে কে? বোনের কথায় হক চকালো করিম। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছোট মাছ মানে? সাথে সাথে রিনু ইনুকে চুপ করিয়ে বলল, আরে ভাইয়া, আমাদের খুব ভাবির হাতে ছোট মাছ খেতে মন চাচ্ছিল, তাই বাজার থেকে ছোট মাছ আনছি। বোনের কথা করিমের বিশ্বাসযোগ্য মনে হলো না, তবু শান্ত স্বরে বলল, তাহলে যা, রান্না কর ছোট মাছ। কি বলো ভাইয়া, এখন এই রাতের বেলা ছোট মাছ কুটবো কেমনে? ভাবি তো আসে নাই। করিম ভ্রু কুঁচকে বলল, কুটবি কেমনে মানে? এই রাতের বেলা তোর ভাবি যেমনে কুটতো মাছ, তোরাও ওইভাবেই কুট, যেহেতু শখ করে কিনেছিস। কথা অন্যদিকে যাচ্ছে দেখে রোকেয়া বানু তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বললেন, কিরে, বউ কই তোর? করিম উঠানে রাখা বেঞ্চে বসতে বসতে বলে, আসবে না। আসবে না মানে? এত দেমাক কিসের? সংসারে এসব টুকটাক ঝামেলা হয়, তাই বলে বাড়ির বউ নাটক শুরু করবে? রাগ দেখিয়ে বললেন রোকেয়া, ও আর ফিরবে না, তালাক চায় আমার কাছে। এবার যেন বিনা মেঘে বজ্রপাত হলো। তালাক চায় মানে? নীলুফার মতো মেয়ে তালাকের মতো সিদ্ধান্ত নিল? কেউ ভাবতেও পারছে না। রোকেয়া বানু বিস্ময় দৃষ্টি প্রশ্ন করলো, তালাক চায় মানে? ওই 2 টাকার মাইয়া তোরে তালাক দেবার চায়? করিম বিরক্তি দৃষ্টিতে চেয়ে বলল, এটার আবার মানে কি আম্মা? তালাক মানে বোঝো না? রোকেয়া আত্ম অহংকারের সাথে বলে উঠল, তো তালাক দিয়ে চলে আসতে পারিসনি? ওই বেটির পাকনা গজাইছে, 2 দিন না যাইতেই পাকনা ঝইরা পড়বো, তখন বুঝবো ওই যে স্বামী ছাড়া জীবন কেমন চলে। করিম তাচ্ছিল্য হেসে বলল, ওরা ভালো আছে মা। আমার বাচ্চারা এখানে যে সুখ আর সুবিধা পায়নি, ওটা ওরা ওখানে পাচ্ছে। নীলুফা নিজে ইনকাম করছে, ওরা অনেক সুখে আছে মা। রোকেয়া বেগম যেন বিশ্বাসই করতে পারছে না।
নীলুফার মতো মেয়ে 7 দিনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছে। তবু সান্ত্বনার স্বরে বলল, চিন্তা করিস না, তোর জন্য ওর চেয়েও সুন্দর অল্প বয়সী মেয়ে আনবো। আব্বা। কথাটা শেষ হতে না হতেই করিম শেখ বলে উঠল, আমাকে দ্বিতীয় বিয়ে করালে হয়তো বা তোমার আর তোমার মেয়েদের এ বাসায় জায়গা হবে না মা। কারণ সবাই নীলুফা না বলেই ঘরে চলে গেল করিম। চিন্তায় কপালে ভাঁজ পড়ল রোকেয়া বানুর। কথাটা সত্য। এদিকে 3 বোন বলে উঠল, মা, ভাইয়াকে আর বিয়ে দেওয়ার দরকার নেই। আমরা আছি, তুমি আছো, আমাদের বাচ্চারা আছে। ভাইয়ার আলাদা বউ বাচ্চার কি দরকার? আর ভাইয়া নতুন বিয়ে করলে যদি ওই বউ আমাদের খরচ দিতে না করে আর ভাইয়াকে বশ করে তখন? দরকার নাই মা। এভাবে মা মেয়েরা মিলে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ওদিকে দেয়ালের ওপাশে দাঁড়িয়ে সব শুনল করিম। নিজেকে আজ নিজের কাছেই বড্ড অসহায় মনে হচ্ছে তার। এত স্বার্থপর তার মা বোনেরা। রাতে খেতে বসেছে করিম, সাথে মা বোনেরা আর ভাগিনা ভাগ্নিরা সবাই আজ এ বাসায় খাবে। 3 বোন মিলে রেঁধেছে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও। করিম খেতে বসে জিজ্ঞেস করলো, কিরে, ছোট মাছ কই? ও মা, এই রাতের বেলা মাছ কোটা সম্ভব নাকি? অবাক হয়ে বলল রিনু, তাহলে নীলুফা যে করতো, সে কি মানুষ না নাকি? জিজ্ঞেস করলো করিম। রোকেয়া বলল, নীলুফা বাড়ির বউ, ওটা ওর দায়িত্ব করিম। তোমার মেয়েরা তো কারো না কারো বাড়ির বউ, ওদের তো কোনোদিন দেখলাম না ননদ দেবরের খেদমত করতে। ভাইয়া, আমাদের সংসার আমরা বুঝবো, তোমাকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নাকি বউ চলে গেছে ওটা নিয়ে আমাদের দায়ী করছো? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো ইনু। করিম সেদিকে পাত্তা না দিয়ে তার মাকে সরাসরি বলল, নীলুফার বাপের বাড়ি থেকে যে গহনা দেওয়া হয়েছিল ওগুলো কই মা? আমাকে কাল দিবে। নীলুফা ফেরত চেয়েছে। রিনু হিসিয়ে বলল, কেন দিবে মা ওগুলো? ওগুলো এখন আমাদের। ওকে বলে দিস যে ওগুলো একটাও পাবে না। করিমা ভাতের থালা মেঝেতে ছিটকে ফেলে বলল, কালকের মধ্যে গহনা ফেরত না দিলে তোদের একটাকেও আর খরচ দিব না আমি। নিজের পথ নিজে খুঁজে নে। বলে হাতে পানি ঢেলে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে জীবনে প্রথম ভাইয়ের এরকম আচরণ দেখে তবদা খেল 3 বোন। রোকেয়া বেগম তখনও নিশ্চুপ, যেন কোনো অশনি সংকেত তার মনে দোলা দিচ্ছে। দেখতে দেখতে 4টা মাস কেটে গেল। নীলুফার ছোট্ট সংসারে যেন সুখের কমতি নেই। নীলুফা হোস্টেলের কাজের পাশাপাশি নিজের ক্যাটারিং এর ছোটখাটো ব্যবসাও শুরু করেছে। মোটামুটি ভালোই লাভ আসছে। অন্যদিকে করিম শেখও কয়েকদিন পরে নীলুফার গহনা ফিরিয়ে দিয়েছে। তাই নীলুফা ভেবেছে পরের বছরই ঘর দুটো পাকা করবে। নীলুফার ঘরে বসে নকশি খাতা সেলাই করছিল। হুট করে মালিহা বেগম দৌড়ে আসলেন। দরদর করে ঘাম ঝরছে তার। হাঁপাতে হাঁপাতে বললেন, নীলুফা, নীলুফা, তোর স্বামীর দোকানে আগুন লাগছে রে মা, সব শেষ। জামাই হার্ট অ্যাটাক করে হসপিটালে আজকে 14 দিন ধরে। একটু আগে ফোন করছিল, তোরে দেখতে চায় মা। নীলুফার যেন পায়ের নিচের মাটি সরে গেল। সেদিন কথাগুলো সে রাগের মাথায় বলল। করিম শেখ তার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ। জীবনের 16টা বছর তার সাথে কাটিয়েছে। যতই অন্যায় করুক স্বামী তার, কান্নায় ভেঙে পড়ল সে। কিছুক্ষণ আগে সদর হাসপাতালে পৌঁছেছে, কিন্তু সবচেয়ে অবাক হয়েছে করিম শেখকে বারান্দায় পড়ে থাকতে দেখে। যেই লোকের ইনকাম মাসে লাখ টাকা, সে কিনা সরকারি হাসপাতালের বারান্দায় পড়ে আছে। পাশে একজন অচেনা যুবক, ওনার মা বা একটা বোনকেও পাশে দেখলো না। না পেরে জিজ্ঞেস করলো, আপনার বোনরা কই? বিপদের সময় হাত ছেড়ে দিয়েছে নাকি? লজ্জায় করিম শেখ কিছু বলতে পারল না। দোকানের প্রায় 1 কোটি টাকার মালের লোকসান হয়েছে। পুরো দোকান পুড়ে ছারখার। এদিকে পাওনাদাররা তাদের পাওনা 40 লাখ টাকা ফেরত নিতে হাজির। করিম শেখের মাথায় হাত। কোথা থেকে টাকা দিবেন তিনি? হাতে যে 1 টাকাও নেই এখন। সব ব্যবসায় নতুন মাল ঢুকাতে ইনভেস্ট করেছেন। আর তার নিজস্ব কোনো প্রপার্টি বা সেভিংস নেই। এতদিন যত জমি জমা কিনেছেন সব বোনদের নামে। বাধ্য হয়ে বোনদের কাছে গেলেন, কিন্তু কোনো বোনই তাকে সাহায্য করলো না। উল্টো ফিরিয়ে দিল যে ওসব জমির উপর করিমের কোনো অধিকার নেই। বোন হিসেবে ওরা ওদের প্রাপ্য পেয়েছে। আর ওই জমিগুলো তারা তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রেখেছে। ভাইকে সাহায্য করতে যেয়ে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে পারেন না। বোনদের মুখে এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল করিম। এই বোনদের জন্য এতদিন সে নিজের স্ত্রী সন্তানদের কষ্ট দিয়েছে, তাদের অবহেলা করেছে,
বাসায় ফিরে করিম কাতর স্বরে তার মাকে সব জানালে তার মাও বোনদের পক্ষ নিলেন। করিম তবু শেষ আশা হিসেবে মায়ের পায়ে পড়ল যে মায়ের গহনাগুলো যাতে বিক্রি করে, কিন্তু তার মাও মুখের ওপর না করে দিল ওই গহনার ওপর নাকি তার বোনদের অধিকার আছে। বাধ্য হয়ে নিজের দোকান দুটো বিক্রি করে দেয় করিম, কিন্তু প্রায় 20 লাখ টাকা বাকি থাকে। এবার বাড়ি বিক্রি ছাড়া দ্বিতীয় উপায় নেই। কিন্তু বাড়ি বিক্রির কথা উঠতে বোনরা এসে হাজির নিজেদের ভাগ নিতে। মা বোনদের আচরণে তাচ্ছিল্য হাসে করিম। তাদেরকে তাদের অংশ দিয়ে নিজের অংশ বেচে দিল সে। তা দিয়ে বাকি টাকা শোধ করলো। এরপর ব্যাচেলর ম্যাচে নিজের জন্য একটা সিট নিল। মা তো এখন বোনদের বাড়ি, সেখানে তার জায়গা নেই। একদিন হুট করে সে হার্ট অ্যাটাক করে। রুমমেটরাই তাকে হাসপাতালে নিয়ে আসে। অতীত মনে করি করিম শেখের চোখে পানি এলো। নীলুফা বুঝলো। সাথে সাথে করিম শেখের জন্য কেবিন ভাড়া করলো। তারপর নিজে জমানো টাকা খরচ করে করিম শেখের চিকিৎসা করালো। কারণ সে ভালো মতোই জানে করিম শেখের মা বোনেরা তার চিকিৎসার পেছনে 1 টাকাও দিবে না। কিন্তু সে তো তার সন্তানদের বাবাহারা করতে চায় না। দূরে থাকুক, তবু তার সন্তানদের পিতা বেঁচে থাকুক। আজ করিম শেখকে ডিসচার্জ করা হবে। নীলুফা করিম শেখকে বিদায় জানাতে এসেছে, কিন্তু তার যাওয়ার আগ মুহূর্তে করিম শেখ নীলুফার হাত ধরে ফেলে। চোখে চোখ রেখে বলে, আমাকে আরেকটি সুযোগ দিবে নীলুফা। আমি যে একা, এতদিন ভালো সন্তান ভালো ভাই হয়েছি। আজ থেকে কথা দিচ্ছি, সব পিছুটান বাদ দিয়ে শুধু ভালো বাবা আর ভালো স্বামী হব। আমি আর পেছনে ফিরে তাকাবো না। নীলুফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর দিকে। 3 বছর পর আজ নিজেদের স্বপ্নের দোতলা বাসাটায় উঠবে নীলুফা। বাসাটার নাম করিম দিয়েছে নীলুফা ভিলা। নীলুফা মানা করেছিল, কিন্তু করিম শোনেনি। বাসাটা সে অবশ্য নীলুফার নামে লিখে দিয়েছে। সেদিন হাসপাতালে নীলুফা করিমকে ফিরিয়ে দেয়নি, সুযোগ দিয়েছিল। তাকে নিয়ে নিজের বাবার বাসায় ফিরেছিল। নেহাল করিমকে একটা দোকানে কর্মচারী হিসেবে ঢুকিয়ে দেয়। ব্যবসায় যেহেতু করিমের হাত ভালো, তাই অল্প দিনে সে মালিকের প্রিয় পাত্র হয়ে ওঠে। এরপর সে লোন নিয়ে নিজের একটা ছোট্ট হোটেল ব্যবসা দেয়, যা 1 বছরই জনপ্রিয়তা লাভ করে। আজ করিম আবারও সফল ব্যবসায়ী। তবে এখন সে তার আয়ের পুরোটা স্ত্রীর হাতে তুলে দেয়। সে তার কথা রেখেছে। অন্যদিকে নেহালের প্রতিও সে কৃতজ্ঞ, কারণ নেহাল তাকে এই যাত্রায় অনেক সাহায্য করেছে। বাড়ির মিলাদ শেষে সবাই যখন খাওয়া দাওয়া ব্যস্ত, তখন আগমন ঘটে 4 জন অনাকাঙ্ক্ষিত অতিথির। করিম শেখের মা বোনেরা আহাজারি করতে করতে বাসায় ঢুকে পড়ে। করিমের মা মেয়েকে ভালোবাসা দেখিয়ে বলে, আব্বা, তোরে আমি জন্ম দিলাম, এত বড় করলাম, আজ তুই আমাকেই ভুলে গেলি? বাড়ি করলে আমাকে জানালিও না বাপ। বিনু বলল, ভাইয়া, এতদিনেও কি বোনদের কথা মনে পড়েনি তোর? এদিকে নীলুফা ঘামছে। সে কি আবার নিজের সুখের সংসার হারাবে? তার ভাবনার মাঝেই করিম শেখ বলে উঠল, নীলু, দেখো তো কে এসেছে। খাবার হাতে বিদায় করো তাড়াতাড়ি। বলে সে চলে গেল। নীলুফা সন্তুষ্টির হাসি হেসে 4 জনের হাতে 4টি বিরিয়ানির প্যাকেট ধরিয়ে বলল, এবার আসতে পারেন। রোকেয়া বানু হিসিয়ে বলল, আমার ছেলের বাসা থেকে আমাকেই যেতে বলছো, বেয়াদব মেয়ে। নীলুফা হেসে উত্তর দিল, বাড়ির নাম মনে হয় দেখেননি, নীলুফা ভিলা। আর দলিলটাও আমার নামে। এই সংসার আমার, এটা নীলুফার সংসার। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।